এখনও শহর বা গ্রামের অসংখ্য শ্রমজীবী মানুষেরা তাদের শারীরিক অসুস্থতায়, যেমন অতিরিক্ত ঠান্ডা, জ্বর, হাঁচি, কাশি, খাবারে মন্দা ভাব ইত্যাদি সমস্যায় কোনো ডাক্তারকে না দেখিয়ে ফার্মেসিতে বসা দোকানির কাছ থেকে ওষুধ নিয়ে খাচ্ছেন। এমনও লক্ষ্য করা গেছে যে দোকানি রোগীকে দ্রুত সুস্থতার জন্য অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছেন। নিজেদের অজ্ঞতা আর অসচেতনতার কারণে ঘটছে এরকম ঘটনা। আমাদের দেশের লোক এমন একটা খারাপ অভ্যাসে পরিণত হয়েছে যে কিছু হলে নিজে নিজে ওষুধ কিনে খাবার একটা প্রবণতা। সে কি শিক্ষিত, কি অশিক্ষিত, কি অর্ধশিক্ষিত লোক, যেই হই না কোনো, আমরা এই প্রবণতা নিয়ে চলছি যুগের পর যুগ। আমাদের হাতের কাছেই যেখানে স্বাস্থ্যকেন্দ্র আছে, স্বাস্থ্যসম্মতভাবে এবং বৈজ্ঞানিক ভিত্তিতে চিকিৎসা করার ব্যবস্থা আছে, সেখানে দেখা যাচ্ছে যে আমরা যখন কোনো অসুবিধা হচ্ছে, শারীরিক সমস্যা হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, জ্বর হচ্ছে বা অসংখ্য সমস্যা হচ্ছে, সঙ্গে সঙ্গে দোকানে গিয়ে নিজে নিজে একটা ওষুধ কিনে খাচ্ছি। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দিনের পর দিন এইভাবে ওষুধ খেয়ে যাচ্ছি রেজিস্টারকৃত ডাক্তারের পরামর্শ ছাড়াই। তাতে কি হচ্ছে যে আমাদের এই ওষুধগুলোর যথেষ্ট ব্যবহার হচ্ছে, ওষুধগুলোর যে পার্শ্ব প্রতিক্রিয়া, বিরূপ প্রতিক্রিয়া এবং অনেক ক্ষেত্রে মৃত্যুর কারণও হয়ে যায় এই পরামর্শ ছাড়া এই ওষুধ খাওয়ার জন্যে। এবং মাঝে মাঝে দেখা যায় যে যখন দেখা ভালো হচ্ছে না, তখন ওই ওষুধের দোকানে যারা আছে সেই দোকানদারদের পরামর্শ মতো তারা বিভিন্ন ধরনের পাওয়ারফুল ব্যথানাশক ওষুধ, অ্যান্টিবায়োটিকও তারা সেবন করছে। এবং দুঃখের বিষয়, এই ওষুধের দোকানের ফার্মেসির কোনো শিক্ষিত কোনো ডাক্তারের পরামর্শ ছাড়াই, কোনো ফার্মাসিস্টের পরামর্শ ছাড়াই এবং কোনো মেডিকেল অ্যাসিস্ট্যান্টের পরামর্শ ছাড়াও নিয়ম হলো কোনো রেজিস্টারকৃত ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে, যে কোনো ওষুধই হোক। আর আমরা তো প্যারাসিটামল বা এই জাতীয় ওষুধ মুড়ি মুড়কির মতো খাচ্ছে। এই প্যারাসিটামল দীর্ঘদিন খেলে আমাদের শরীরের অনেক ক্ষতি করতে পারে, লিভার ডিজিজ থেকে শুরু করে কিডনি নষ্ট পর্যন্ত হতে পারে। আর এছাড়া যখন ব্যথানাশক ওষুধ আরও পাওয়ারফুল খাওয়ানো হচ্ছে, NSAID বলি আমরা, এই ব্যথানাশক অ্যানালজেসিক বা NSAID যখন আমরা নিজেরা কিনে খাচ্ছি বা ওই ওষুধ বিক্রেতারা দিচ্ছে দিনের পর দিন, তখন আমাদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, যে ক্ষতি আর কোনোদিন হয়তো পূরণ হয় না। কারো কিডনি নষ্ট হচ্ছে, কারো লিভার নষ্ট হচ্ছে, চোখ নষ্ট হচ্ছে, শরীরে একাধিক অসুখ হচ্ছে, ডায়াবেটিস তৈরি হচ্ছে এবং অনেক নিয়ন্ত্রিত অসুখ অনিয়ন্ত্রণে চলে যাচ্ছে। অ্যান্টিবায়োটিক একটা চিকিৎসা বিজ্ঞানের একটা বিরল আবিষ্কার, একটা আশীর্বাদ, স্রষ্টার একটা আশীর্বাদ যে আমাদের হাতে অ্যান্টিবায়োটিকের মতো এত সুন্দর ওষুধ তুলে দিয়েছে বহু বছর আগে থেকে। আগে যেমন বহু শতক আগে, তখন কোনো ধরনের ইনফেকশন হয়ে শরীরে যদি কোনো অসুখ হতো, তা আমাদের সৃষ্টিকর্তার উপর ভরসা করে থাকতে হতো। সে কলেরা হোক, ডায়রিয়া হোক, টাইফয়েড হোক, রুগী মারা যাবে কি বাঁচবে এটা নির্ভর করতো সম্পূর্ণ সৃষ্টিকর্তার উপরে। কিন্তু এখন সেই সৃষ্টিকর্তা আমাদের কাছে এত একটা সুন্দর ওষুধ অস্ত্র তুলে দিয়েছে শত্রু নিধন করার জন্য, অসুখ নিধন করার জন্য। কিন্তু সেই শত্রু নিধন করতে গিয়ে সেই ওষুধ যদি আমি নিজের গায়ে লাগাই, তাই এটা বুমেরাঙের মতো ফিরে আসবে, আমাকে শরীরটাই নষ্ট হয়ে যাবে। এই জন্যে শরীর যে ওষুধ জীবাণু নাশ করে, সেই ওষুধ যদি যত্রতত্র এবং বিজ্ঞানভিত্তিক না ব্যবহার করে, আমাদের শরীরের সেলগুলোকে নষ্ট করবে, শরীরটাকে নষ্ট করতে পারে। আর সবচেয়ে বড় কথা, অ্যান্টিবায়োটিক হলো তার একটা নির্দিষ্ট কোর্স আছে, নির্দিষ্ট সময় আছে খাওয়ার, নির্দিষ্ট দিন আছে, কতদিন কত ডোজে কিভাবে খাবো, শিশু কেমন খাবে, কোন ওজনের মানুষ কেমন খাবে এবং কোন অসুখে খাবো। সব অসুখে অ্যান্টিবায়োটিক তো যত্রতত্র এটা খাওয়া যায় না, যে কোনো অসুখে খাওয়া যায় না। এটা খেলে পরিমিত পরিমাণ সময়, কত ঘন্টা গ্যাপ দিয়ে খাবো, দিনে কয়বার খাবো, সব যারা রেজিস্টার্ড ডাক্তার, অ্যাটলিস্ট MBBS ডাক্তার এবং তার তদূর্ধ্ব যারা আছে স্নাতক ডাক্তার, তারা অসুখ ভেদে তারা প্রেসক্রিপশন দিবেন, প্রেসক্রাইব করবেন, সেই মতো আমরা সেটা সেবন করব। কিন্তু দেখা যাচ্ছে যে কিছু হলে আমাদের ডায়রিয়া হোক, জ্বর হোক, পেটে ব্যথা হোক বা বিভিন্ন সমস্যা যদি সমাধান না হয়, তাহলে আমরা নিজেরা অ্যান্টিবায়োটিক শুরু করি, অথবা কোনো ওই যারা ওষুধ বিক্রেতার পরামর্শ অনুযায়ী আমরা অ্যান্টিবায়োটিক 1টা 2টা 3টা 4টা যে যেমন পাচ্ছে, যে ওষুধটা তো 6 ঘন্টা পর পর খেতে হতো সেটা প্রতিদিন 1টা খাচ্ছে, অথবা প্রতিদিন 1টা খেতে হতো 6 ঘন্টা পর পর খাচ্ছে। এইভাবে হয় কি, ওই 2-3টা খাওয়ার পরে যখন অসুখটা ভালো হচ্ছে, তখন ওষুধ ছেড়ে দিচ্ছে। তারা কিন্তু কোর্স কমপ্লিট করছে না, 5 দিন বা 7 দিন এরকম কোর্স কমপ্লিট করতেছে না, অথবা কোর্সের বেশি খেয়ে ফেলছে। এতে হয় কি, যদি যে ওষুধ তার নিয়মিত ডোজে এবং নিয়মিত পরিমাণের সময় না খাওয়া হয়, ওই দেখা যাচ্ছে ওই ওষুধের যে জীবাণুগুলো সাময়িকভাবে কিছু দমন হয়ে গেলেও পরবর্তীতে ওর বংশবৃদ্ধি করে এবং ও কোটি কোটি যে ওর বংশবিস্তার হয় জীবাণুর, সেটা আর ওই ওষুধে কাজ হয় না, তা ওটা রেজিস্ট্যান্ট হয়ে যায়। সুতরাং
এই অনিয়মিত অ্যান্টিবায়োটিকে সবচেয়ে বড় যে আমাদের সমস্যা সেটা হলো যে যে জীবাণুর এগেনস্টে এই অ্যান্টিবায়োটিক আমরা সেবন করি ওই জীবাণুটাই এটা রেজিস্ট্যান্ট হয়ে যায় এবং ওই জীবাণুর বংশধর তার শরীরে বা ওই তার থেকে অন্য কারো শরীরে ইনফেকশন হয়ে গেলে তার শরীরেও কাজ করবে না। সুতরাং এটা কত বড় একটা ভয়াবহ একটা ব্যাপার। সাধারণত দেখা যায় যারা আমরা অ্যান্টিবায়োটিক দোকান থেকে নেই বা দেয় খুব হায়ার অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়, যেটার উপরে আর কোনো অ্যান্টিবায়োটিকই থাকে না। এরকম ঘটনা প্রায়শই হয়ে থাকে। যারা এই ওষুধের ব্যবসা করেন, ফার্মেসি আছে, তাদের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা যে কেউ আপনার কাছে কোনো রোগের চিকিৎসা নিতে গেলে আপনার নিজেদের থেকে ওষুধ দিয়ে দিবেন না। তাদেরকে বলবেন আপনার পাশেই সরকারি হাসপাতাল বা বেসরকারি ক্লিনিক আছে, চিকিৎসক আছে, তাদের কাছ থেকে আপনি প্রেসক্রিপশন নিয়ে আসেন। সুচিকিৎসার যে আপনাদের যে প্রেসক্রিপশন দিবে সেই অনুযায়ী আমরা আপনাদেরকে ওষুধ দিব, তাহলে সেই ওষুধে আপনার সঠিক কাজ হবে, কোনো বিরূপ প্রতিক্রিয়া হবে না। বাংলাদেশের প্রেক্ষাপটে অসচেতনতার কারণেই ঘটছে এসব ঘটনা। শিশুরা এর থেকে বাদ পড়ছে না। লক্ষণীয় বিষয় হচ্ছে একজন মা তার শিশুর জ্বর, সর্দি, কাশি, অ্যানিমিয়া ও ডায়রিয়ার মতো রোগে আক্রান্ত হলে বাড়ির পাশের ফার্মেসি থেকে শিশুর জন্য ওষুধ নিয়ে সেবন করার ব্যবস্থা করেন। ঘরে ঘরে শিশুরা নানান ধরনের অসুখ বিসুখে প্রায়শই ভুগে থাকে। তার মধ্যে যেমন সর্দি, কাশি, ঠান্ডা, পেট খারাপ, অনেক ধরনের জ্বর হওয়া ঘন ঘনই হয়ে থাকে শিশুদের। এখন আমরা প্রায়শই দেখে থাকি যে মারা বাবারা অনেক সময় নিজেরাই চিকিৎসা করেন, ওষুধ ব্যবহার করেন, অথবা ফার্মেসিতে যে একটা ওষুধ এনে খাওয়ান। তাতে অবশ্য সব ক্ষেত্রে না হলেও ধরেন একটু সাধারণ ঠান্ডা কাশি যদি হয়, সর্দি ঠান্ডার ক্ষেত্রে হয়তো কোনো অসুবিধা হয় না। কিন্তু আমরা অনেক সময় দেখেছি যে ওনারা হয়তো বা অ্যান্টিবায়োটিক, অনেক আগে আমি একটা অ্যান্টিবায়োটিক লিখেছি তার নিউমোনিয়ার জন্য বা অন্য কোনো বেশি গুরুতর অসুখের জন্য, এখন আবার সেই সর্দি ঠান্ডা লেগেছে, উনি হয়তো সেই অ্যান্টিবায়োটিকটা এবার ব্যবহার করছেন। অথবা ফার্মেসিতে ওনারা 2 দিন জ্বর হয়েছে, কমে নাই, ওনারা একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিয়েছেন, সেটি ব্যবহার করেছে। পরে যখন আমাদের কাছে আসে তখন হয়তো আমরা দেখি যে এই অ্যান্টিবায়োটিকটি ব্যবহার করা ঠিক হয় নাই, অনেক সময় জটিলতা হয়ে যায়। এবং এই অ্যান্টিবায়োটিকটির ডোজ বা কতদিন খেতে হবে সেটা সঠিকভাবে মায়েরা অত খেয়াল করেন না বা জানেন না, বা ফার্মেসি থেকেও সেই কথাটা বলা হয় না। ফলে কিছু জটিলতা আমরা দেখতে পারি যে এই ব্যবহারের ফলে, আমি যেমন এক সময় একটা শিশুকে একটা মারাত্মক ধরনের রক্ত আমাশয়ের জন্য একটা ইঞ্জেকশন ওষুধ দিয়েছিলাম। পরবর্তীতে মা তার একটু পায়খানা হয়েছে বা পেট খারাপ করেছে, তখন ওই ওষুধটা উনি খাইয়েছেন। ফলে এর অপব্যবহারটি হচ্ছে এবং তাতে কিন্তু শিশুদের খুব একটা ভালো হচ্ছে না। অপ্রয়োজনীয় একটা অ্যান্টিবায়োটিক দিলে কি হয়, মানে ধরেন আমি তার ডায়রিয়ার জন্য বা নিউমোনিয়ার জন্য যে একটা অ্যান্টিবায়োটিক দেওয়া দরকার, সেটা তার ওই জীবাণুকে মারার জন্য দিচ্ছি। কিন্তু যখন আমি তার সেখানে জীবাণু নেই, একটা ভাইরাস আছে বা ওইটার প্রয়োজন নেই, আমি দিয়েছি, কিন্তু শরীরের ভিতরে আমাদের মুখ থেকে শুরু করে সমস্ত ত্বকের ভিতরে শুরু করে অনেক অনেক কোটি কোটি জীবাণু আছে, যেটা আমাদের শরীরের উপকারী জীবাণু। ওই জীবাণুগুলো না থাকলে আমাদের ডায়রিয়া হবে, আমাদের নানান রকম অসুখ হবে। এটা কিন্তু আমাদের শরীরের প্রতিরোধ করার জন্য এই জীবাণুগুলো প্রয়োজন আছে। কিন্তু আমি একটা অ্যান্টিবায়োটিক যদি বিশেষ করে হায়ার অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলি যেখানে প্রয়োজন নাই, সে কিন্তু এই জীবাণুগুলো মারা যায়। ফলে দেখা যায় যে তার আবার হয়তো মানে অসুখ হচ্ছে, পেট খারাপ হচ্ছে, বা তার প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। দেখবেন অনেক শিশুকে যখন আপনি অনেক দিন ধরে অ্যান্টিবায়োটিক খাওয়ান, একটু বা ডায়রিয়া হলে, তখন সেই ডায়রিয়া ভালো হতে চায় না। তো সেই কারণেই আমাদের উচিত হবে যে শিশুদের বেলায়, বড়দের বেলায়ও নিজেরা কিছু কিছু ওষুধ ছাড়া, ধরেন একটু জ্বরের ওষুধ হয়তো খেলাম, জ্বরটা কমে গেল, 2-1 দিন পরে জ্বর ভালো হয়ে গেল, একটু ঠান্ডা নাক পরিষ্কার করে একটা ড্রপ নিয়ে আসলাম, বা সর্দির জন্য একটু সাধারণ ওষুধ খাওয়ালাম, এবং তাতে সে একটু উপকার পেলো, 2-3 দিন পরে হয়তো ভালো হয়ে গেল, সেই ক্ষেত্রে হবে। কিন্তু যদি দেখা যায় যে আমি প্রথম থেকেই ভয় পেয়ে বড় অ্যান্টিবায়োটিক দিলাম, বা ফার্মেসিতে গেলাম, উনি একটা ওষুধ দিয়ে দিল, সেটি তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, কারণ ফার্মেসিটা তো সেভাবে ট্রেন না। এবং ওনারা হয়তো বা মনে করলেন যে মা যখন এসছে আমি একটা ওষুধ আছে দিয়ে দিলাম, আর ডাক্তার সাহেব লিখেছে, সেখান থেকে উনি দেখেছেন দিলেন, এবং সেটা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা ঠিক উপযোগী হয় না। ফলে এই ওষুধের তো পার্শ্ব প্রতিক্রিয়া তো অবশ্যই আছে, প্রত্যেকটি কেমিক্যালসের পার্শ্ব প্রতিক্রিয়া থাকার সম্ভাবনা আছে, এবং এই অ্যান্টিবায়োটিক গ্রুপ বা অন্যান্য যেগুলো একটু বেশি অসুখে দেওয়া হয় সেগুলোর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। তো সেই জন্য এই ওষুধগুলো ব্যবহার করা আমাদের মায়েদের বাবাদের পক্ষে কিন্তু সমীচীন না। এটা আমাদের উচিত হবে, আমরা সবাইকে অনুরোধ করব যে সাধারণ একটু ওষুধ ছাড়া, জ্বরের ওষুধ ছাড়া
অন্যান্য অসুখ বিসুখ যদি আপনাকে মনে হয় যে আরও কিছু ওষুধ লাগবে, আপনি ডাক্তারের পরামর্শ নিন। সরকারি ডাক্তারখানা সব জায়গায় আছে, যদি সেখানে যেতে পারেন যাবেন। বেসরকারি শিশু চিকিৎসা থেকে শুরু করে আমাদের সারা দেশে কিন্তু এখন শিশু চিকিৎসক আছে, সেখানে যেয়ে তাদের পরামর্শ মতো ওষুধটা ব্যবহার করলে একটু নিরাপদ থাকা যায় এবং শিশুটি ভালো হবে। আপনার শিশুর মঙ্গল চাচ্ছেন আপনি, কিন্তু সেখানে যদি আমার অমঙ্গল হয় যে আপনার এই পছন্দের জন্য, তাহলে কিন্তু আপনি সেটা চাইবেন না। এবং এই কারণেই কিন্তু সারা পৃথিবীতে উন্নত দেশগুলোতে সব জায়গায় কিন্তু এটি ব্যবহার করা যায় না। ডাক্তার প্রেসক্রাইব ছাড়া, রেজিস্টার্ড ডাক্তার ছাড়া, কোনো প্রেসক্রিপশন ছাড়া কিন্তু এই ধরনের ওষুধ কেউ ব্যবহার করতে পারবে না, কেউ কিনতে পারবে না। তো আমাদের দেশেও কিন্তু এটা হওয়া উচিত এবং আমাদের মাদের, আমাদের বাবাদের, আমাদের সবারই সচেতন হওয়া উচিত যে আমরা যেন ওষুধ ব্যবহার করার সময় সঠিকভাবে সেটা ব্যবহার করি, যেটা আমাদের শিশুদের বা বড়দের ক্ষতি হতে পারে এই সম্ভাবনা নিয়ে ভালো করতে যে যেন আমরা মন্দ না করি। একটা জীবাণুকে মারার জন্য কিন্তু একটা নির্দিষ্ট ডোজ আছে, যে এই ডোজে দিতে হবে, এই সময় 3 বেলা দিতে হবে বা 2 বেলা দিতে হবে এবং সেটা 7 দিন দিতে হবে। এইটা কিন্তু যদি আমরা পূর্ণ না করি তাহলে কিন্তু এই জীবাণুগুলো সম্পূর্ণ হয়। যেমন টাইফয়েডের রোগী, টাইফয়েডে আমাকে 10 থেকে 14 দিন ওষুধ খেতে হয়। কেউ যদি 5 দিন খাওয়ার পরে জ্বরটা সেরে গেল এবং তখন আর ওষুধটা বন্ধ করে দিল, কালকে আবার জ্বর আসবে, এবং তাই হয়, আমি অনেক সময় দেখেছি। তো সেজন্য উচিত হবে যে ওষুধটা দিব সেই ওষুধটা যেন সেই পরিমিত পরিমাণ এবং কয়বার দিতে হবে, কতদিন দিতে হবে, কত রোজে দিতে হবে, সেই সঠিকভাবে দেওয়া হয়, তাহলে কিন্তু সেই ওষুধটা ভালো হবে। তা নাহলে কিন্তু অর্ধেক হবে ভালো, আবার নতুন করে হবে। কিংবা আরেকটা হয় যে এই ওষুধগুলো যখন আমরা বিভিন্নভাবে ব্যবহার করি, ওষুধের প্রতিরোধ মানে আমরা বলি রেজিস্ট্যান্স কমে যায়। এই জীবাণুগুলো বারবার এই ওষুধের সংস্পর্শ করে নিজেদের একটা প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, এবং এই ওষুধ দিয়ে আর ওই জীবাণুকে মারা যায় না। ড্রাগ রেজিস্ট্যান্স বলি, এটা তৈরি হয়। এটি একটি বড় কিন্তু একটা মানে কুফল, যখন আমরা এরকমভাবে নিজেরা ইচ্ছে মতো ড্রাগ ব্যবহার করবো, ওষুধ ব্যবহার করার চেষ্টা করবো। পেনিসিলিন দিয়ে সব অসুখ ভালো হতো, এখন আর পেনিসিলিনের কোনো কাজ করে না। কেন? কারণ ওই পেনিসিলিন এত বেশি ব্যবহার হয়েছে যে জীবাণুগুলো এই পেনিসিলিনের এগেনস্টে প্রতিরোধ হয়, মানে রেজিস্ট্যান্ট হয়ে গেছে। তাহলে এই ধরনের কিন্তু আমাদের অন্যান্য অ্যান্টিবায়োটিক হবে। ফলে একসময় এমন হতে পারে যে আমার অসুখ হচ্ছে কিন্তু কোনো ওষুধ নাই, কারণ এই সবগুলো প্রতিরোধ হয়ে গেছে, এই জীবাণুগুলো আর মরে না। সেটি একটা বড় কথা আমাদের মনে রাখতে হবে, যাতে করে আমরা যচ্ছেচ্ছ বা যখন তখন বা অপ্রয়োজনীয় ভাবে বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট ডোজে বা অসমাপ্তভাবে যেন এই ওষুধগুলো ব্যবহার না করি, এটি আমাদের সতর্ক থাকতে হবে। দেশের মানুষের বিভিন্ন রোগের ঔষধ এখন দেশি উৎপাদন হচ্ছে। বাংলাদেশের ঔষধ শিল্প এখন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এদেশের অর্থনীতিকে উত্তরোত্তর সমৃদ্ধ করেছে। নকল বা ভেজাল ঔষধ শনাক্ত করতে বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তর বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছে। দেশের মানুষ যাতে সহজে সঠিক ঔষধ সেবন করে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে সে বিষয়ে বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তর ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর উপর বিশেষভাবে নজর রাখছে। ওষুধ আমরা প্রোভাইড করতে পারি এবং ফেক কাউন্টারফেক মেডিসিন অথবা মিস ব্র্যান্ডেড মেডিসিন, আনরেজিস্টার্ড মেডিসিন, এগুলো যাতে বাজার থেকে দূরীভূত হয়ে যায়, সেই কারণে অ্যাক্সেস টু ইনফরমেশন প্রাইম মিনিস্টার অফিস থেকে আমাদেরকে একটা অ্যাপও ডেভেলপ করে দিয়েছে, যেটা দিয়ে মানুষ একজ্যাক্ট ওই কোম্পানির ওষুধই কিনেছে নাকি নকল ওষুধ কিনেছে সেটা যাচাই করে দেখতে পারবে। একটা প্যাকেটের উপরে নাম্বার থাকবে, এই ইউনিক নাম্বারটা সে একটা নাম্বারে মেসেজ করলেই রিটার্ন মেসেজ পাবে যে ইউ হ্যাভ পারচেজ কারেক্ট মেডিসিন। বাংলাদেশ ফার্মা সেক্টর এখন অনেক দূর এগিয়ে গেছে। মানুষের সুস্থতার জন্য আমাদের অনেক সফিস্টিকেটেড মেডিসিন, হাইটেক প্রোডাক্ট আমরা তৈরি করছি। অ্যান্টি ক্যান্সার, অ্যান্টিভাইরাল, ভ্যাকসিন থেকে আরম্ভ করে আপনারা লাইফোলেজ প্রোডাক্ট, আপনারা ইনহেলার, আমরা সবই এই দেশে তৈরি করছি। এবং এখন অ্যান্টি ক্যান্সার একটা ওষুধ আমরা আগে যেটা ছিল 1 লক্ষ টাকা, এটা এখন আমরা 700-800 টাকা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে পারছি। কমিউনিকেবল ডিজিজ এখন একেবারেই নাই বললেই চলে। নন কমিউনিকেবল ডিজিজ এখন আবার দেখা দিয়েছে, এইটাও সরকার অ্যাড্রেস করছে। আপনি এখন দেখবেন বাংলাদেশে যে ওপেনার সার্জারি অথবা স্ট্যান্টিংয়ের জন্য মানুষ আর বাইরে যায় না, নেফ্রোলজির জন্য, ডায়ালিসিস অথবা কিডনি ইমপ্ল্যান্ট করার জন্য মানুষ এখন আর বাইরে যায় না, দেশেই এই সার্ভিসটা পাচ্ছে। তো আগে একটা স্ট্যান্টের দাম ছিল 2.5 লাখ 3 লাখ টাকা, এখন একটা স্ট্যান্ট আপনি 20,000 টাকা দিয়ে পায়। আমরা এটা রেজিস্ট্রেশনের সিস্টেমে এনে প্রাইস ফিক্স করে দেওয়াতেই এটা দাম
5-6 গুণ কোথাও কোথাও নেমে গেছে এবং মানুষের কাছে অ্যাভেলেবল হয়ে গেছে এবং আমাদের ডক্টররা এখন সাংঘাতিক স্কিল এবং কোনো রকমের ক্যাজুয়ালিটি হচ্ছে না, স্ট্যান্টিং করছে, ওপেনের সার্জারি করছে, ক্যান্সারের চিকিৎসা এই দেশে খুব সফলভাবে হচ্ছে। মানুষ লঞ্জিভিটি বেড়ে গেছে, আগে যেটা ক্যান্সারে মরে যেত সেই মানুষগুলো এখন 15-20 বছর ধরে লাইফ পেয়ে যাচ্ছে। এবং এই পেতে যে আমরা এই মুহূর্তে আমরা তো এই সাবস্টিটিউট প্রোডাক্টগুলো তৈরি করি, কিন্তু আমরা এখন দেশের রিকোয়ারমেন্টের 98% ওষুধ আমরা তৈরি করি। 146টা দেশে আমরা ওষুধ রপ্তানি করি। ওষুধের রপ্তানির ভলিউমও দিনকে দিন বাড়ছে। এখন সেকেন্ড এক্সপোর্ট আর্নিং একটা সেক্টর এই ওষুধ সেক্টরটা। আমরা আশা করছি ইনশাল্লাহ গার্মেন্টকেও ছেড়ে যাবে একদিন, কারণ আমাদের চিফ ম্যান পাওয়ার আছে, চিফ অ্যান্ড স্কিল ম্যান পাওয়ার আছে যারা এই ওষুধ শিল্প লাগে। শুধু আমরা বাংলাদেশে যে ওষুধ তৈরিতে আমরা আগে এগিয়ে আছি তা না, আমাদের ম্যান পাওয়ারে কিন্তু সারা ওয়ার্ল্ডে ওষুধ সেক্টরকে এখন লিড দিচ্ছে। এইভাবে আমরা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এবং মহাপরিচালক ওষুধ প্রশাসন অধিদপ্তরের পক্ষ থেকে আমরা এইভাবে কাজ করে যাচ্ছি যাতে মানুষকে একটা মানসম্মত ওষুধ আমরা প্রোভাইড করতে পারি এবং দেশ এবং বিদেশ থেকে যে এই সেক্টরে যাতে সুনাম দিনকে দিন বৃদ্ধি পায় সেই চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের A2I প্রকল্পের সহায়তার এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরের উদ্যোগে একটি ওয়েব পোর্টাল ও মোবাইল অ্যাপ্লিকেশন DGDA ড্রাগ ভেরিফিকেশন তৈরি করা হয়েছে। এই ওয়েব পোর্টাল ও মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে ইউনিক কোডের মাধ্যমে সঠিক ঔষধ যাচাই করা যাবে। ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক নির্ধারিত ঔষধের মূল্য যাচাই করা যাবে। যে কোনো বিষয়ে ঔষধ প্রশাসন অধিদপ্তরে অভিযোগ দাখিল করা যাবে। ঔষধের বিরূপ প্রতিক্রিয়া সম্পর্কে রিপোর্ট করা যাবে। আসুন আমরা নিজের কল্যাণে, দেশের কল্যাণে যে কোনো অসুস্থতায় রেজিস্টার চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে ঔষধ সেবনের মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে তুলি।